আজকের সভার সভাপতি ডিএসসি ব্রোকারেজ হাউসের চেয়ারম্যান, অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম, শ্রদ্ধেয় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মঞ্চে এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আসলে আমার জন্য একটু বিব্রতকর এই জন্য যে আপনারা যারা আছেন এখানে তারা প্রায় প্রত্যেকেই আমার চাইতে পুঁজিবাজার সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ। আসলে আমার পুঁজিবাজারের অভিজ্ঞতা মাত্র 3 বছর। আমি বেসিক্যালি সরকারি কর্মচারী। 2006 থেকে 2009 পর্যন্ত আমি এসিসির চেয়ারম্যান ছিলাম। তবে আমার 40 বছরের কর্মজীবনে আপনারা আমাকে এমনই আপন করে নিয়েছেন যে সম্ভবত গত 15 বছর 20 বছর ধরে আমি আপনাদের সাথে বিভিন্ন সময়ে আছি এবং অনেকেই আমাকে পুঁজিবাজারের লোক মনে করে। আমার প্রাক্তন পরিচয় ভুলে গেছে। তো আজকে আপনাদের সামনে আমাকে যে ডেকেছেন আপনারা, জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং পুঁজিবাজার সম্পর্কে কিছু বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। আমি যতটা সম্ভব সংক্ষিপ্ত করবো, তাও পরেও হয়তো একটু বড় হয়ে যাবে। বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ বোধহয় 70 বছরের পুরাতন হবে, কিন্তু এটা আমরা কোনো সময় বলতে পারি না এটা যে খুব বেশি একটা সাকসেসফুল এক্সচেঞ্জ হতে পেরেছে। এবং আজও নানান ধরনের সমস্যায় ভারাক্রান্ত। 1996-এর পরে 2010-11 যে আমাদের একটা পুঁজিবাজারে ক্রাশ হলো, এ থেকে প্রায় টানা 15 বছর ধরে পুঁজিবাজার বিভিন্ন সমস্যায় জর্জরিত। এবং গত 15 বছর ধরে আমি যদি খুব সংক্ষেপে বলি, দুটা ঘটনা আমার মনে হয় পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করেছে। একটা হচ্ছে 1910-11 যখন শেয়ার মার্কেট প্লাঞ্জ করলো, তখন অলিখিতভাবে একটা আদেশ দেওয়া হলো এসিসি থেকে যে ফোর্স সেল করা যাবে। এর ফলে যারা মার্জিন লোন দিয়েছিল, যেসব ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংক, এদের অনেকে, বেশিরভাগ আমার মনে হয় অ্যাকাউন্টসগুলো নেগেটিভ হয়ে গেল এবং তারা ফাইন্যান্স করার সামর্থ্য হারিয়ে ফেললো, এমনকি নিজেদের দৈনন্দিন চলবন্ত অবস্থাও সমস্যার সম্মুখীন করতে হয়। এবং এই সমস্যা আমার মনে হয় দীর্ঘ 15 বছরে এখন কিছুটা সমস্যার সমাধান হয়েছে কিনা আমি জানি না। আমার মনে হয় বড় বড় ক্রেডিটগুলো হাউসের হয়েছে, কিন্তু হয়তো ছোটোখাটো ব্রোকার হাউসের এখনও সমস্যা রয়ে গেছে। এবং এটা একটা দীর্ঘমেয়াদী পুঁজিবাজারে সমস্যা ক্রিয়েট করেছে। দ্বিতীয়টা হচ্ছে খুব বেশি দিনের পুরনো না, একটা ফ্লোর প্রাইস আরোপ করা হলো এবং এই ফ্লোর প্রাইসের পরে প্রায় 1.5 বছর ধরে বাজারে কেনাবেচা প্র্যাকটিক্যালি বন্ধ হয়ে গেল। কারণ মার্কেট প্রাইস তো ওর নিচে, কিন্তু ওর নিচে কেনাবেচা হবে না। সুতরাং 1.5 বছর ধরে বাজারে স্থগিত। আমার সন্দেহ এর পিছনে কোনো রাজনৈতিক কারণও ছিল, যে ইলেকশনের আগে যেন মার্কেটে কোনো গন্ডগোল না, হয়তো ছিল, হয়তো না ছিল না, আমি জানি না। কিন্তু এর ফলে হলো কি, একটা পুঁজিবাজারে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইজি অ্যাক্সেস অ্যান্ড ইজি এক্সিট। আপনি অ্যাক্সেস করতে পারছেন না, এক্সিট করতেও পারছেন না। এই সমস্যা নিয়ে একটা পুঁজিবাজার কিভাবে টিকবে? আমি বিনিয়োগ করতে চাই, কিন্তু আমি জানি এখানে একবার বিনিয়োগ করলে আমি বেরোতে পারবো না, তাহলে আমি এখানে বিনিয়োগ করব। এটা যেমন দেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য। ফলে একটা দীর্ঘমেয়াদী সমস্যা ক্রিয়েট করলো
কনফিডেন্স নষ্ট করে দিল, আস্থা নষ্ট করে দিল বাজারে। এবং এই সমস্যা, এই পারসেপশন থেকে বেরোতে আমাদের হয়তো আরো দীর্ঘদিন লাগবে। এবং যখনই পুঁজি এখানে তুলে নেওয়া হলো, তারপরে বাজার যেই ফলটা ধীরে ধীরে হতো, সেই ফলটা সেই বাজারের যে পতনটা দ্রুত হতো। যেটা হবারই ছিল সেটা হতেই হলোই, কিন্তু 1.5 বছর ধরে বাজারের একটা রিপেয়ার করতে আমি হয়ে গেল। এটা আমি অতীত যে সমস্যা এখন পর্যন্ত আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, দুটো কথা বললাম। বর্তমানে গত 4-5 বছর ধরে বাজারে ম্যাক্রো লেভেলে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ একটা দেশে ম্যাক্রো ইকোনমি যদি সঠিক না থাকে, ব্যাংকিং ব্যবস্থা যদি সঠিক না থাকে, ব্যাংকের এনপিএল যদি অফিসিয়ালি বোধহয় এখন 17-18%, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবই বলেন যেটা প্রপারলি হিসাব করলে এটা 30% টাকা। ব্যাংক লুটপাট হয়েছে, কোনো কোনো ব্যাংক বন্ধ হওয়ার উপক্রম, 80-85% ডিপোজিট নিয়ে চলে গেছে 2-1 কোটি হাউস। তো ব্যাংকিং ব্যবস্থার এই যে মানি মার্কেটের সংকট, এই মানি মার্কেটের সংকট ইনএভিটেবলি ক্যাপিটাল মার্কেটে এসে পড়বে, এটা পড়তে পারবে। কারণ পুঁজিবাজারটা তো আপনি এই আইসোলেশন কাজ করছে না, ইটস এ পার্ট অফ দ্য টোটাল ইকোনমি। ইকোনমি যদি সুস্থ না থাকে তো পুঁজিবাজার খুব চাঙ্গা হবে, এইটা ধারণা করা হবে। আমরা রিসেন্টলি গত 4-5 বছরে যে সমস্যাগুলো দেখছি, সেটা 1 নম্বর হচ্ছে ম্যাসিভ টাকার অবমূল্যায়ন।